আর মেহরানের রুচির ব্যাপারে তো ও জানলই তখন। শাড়ি তার পছন্দ, তাই না? ঠিক আছে, তুরিন শাড়ি কিনবে। তুরিনের কেনাকাটা করাটা মালিহা মাহিরা এক্সপেক্ট করেনি। তবে যখন শুনলো ওদের প্রোগ্রামের জন্যই কিনছে তখন খুশি হলো। মাহিরা তাই দেখে শৈলীকেও বলল, তুইও একটা শাড়ি বা লেহেঙ্গা নে। শৈলী মুচকি হেসে বলে, না রে দোস্ত, আমি নিব না কিছু। কেন? দেখ, তুরিনাপু নিল, নিজের বান্ধবীর ভাইয়ের প্রোগ্রামটাতেই নিল। তুই তো আমার বান্ধবী, আমি চাই না তোকে সবচেয়ে সুন্দর লাগতে? তুই নে না। দোস্ত, তুই জানিস আমি কাপড় দিয়ে সুন্দরতা যাচাই করি না। আমি যাই পরি সেটা ভালোভাবে ক্যারি করতে পারলেই আমাকে সুন্দর লাগবে বলে আমি মনে করি। আর আমার নতুন অনেকগুলো ড্রেস পরে আছে, সেগুলো থেকে একটা পরবো। নিজের বান্ধবীর এই সাধারণের মাঝের অসাধারণ চিন্তাটাকে গভীরভাবে শ্রদ্ধা করে মাহিরা। তাই মুচকি হেসেও মেনে নেয়। জানে বললেও কোনো লাভ নেই, শৈলী এমন কিছুই কিনবে না যা ওর কাছে অপচয় মনে হবে। মেহরান পাশের কাউন্টারে কোনোই ঠিকিয়ে এক নজরে দেখছিল শৈলীকে। মাহিরা আর ওর মাঝের কথোপকথন সব শুনতে পেরেছেও। ঠোঁট ছুঁয়ে এক আলতো হাসি বের হলো ওর। নিজের স্ত্রীর এত নির্মল চিন্তা চেতনায় রীতিমতো মুগ্ধ সে। পাশেই দাঁড়ানো তন্ময় মেহরানকে লক্ষ্য করছিল। ঘাড়ে হালকা এক চাপড় মেরে ওর দৃষ্টি আকর্ষণ করলো। কি দেখিস বন্ধু, তাও আবার এত মনোযোগ দিয়ে? মেহরান চোখ নামায়। কিছু না। কিছু তো অবশ্যই আছে। তোর এই চাহনি আমি সেদিন তোর বাসার ছাদের প্রোগ্রামেও দেখেছিলাম। তখনও জিজ্ঞেস করেছিলাম, তুই তেমন কিছুই বলিসনি। আজকে সেই দিনের থেকেও বেশি সন্দেহ হচ্ছে আমার। বল কি ঘটনা? এই মেয়েদের শপিংয়ে এনে ওদের পিস পিস ঘোরাও বা কারণ কি বল? তুই তো মোটেও এরকম না মিহরান, কিছু তো ঘাবলা আছে। বল, এক্ষণ বল আমাকে। মেহরান গম্ভীর দৃষ্টিতে বন্ধুর দিকে চায়, তারপর বোনেদেরকে ডাকে। এই তোরা কিনে থাকে, আমরা একটু আসছি। বলেই তন্ময়কে নিয়ে বের হয়ে একেবারে 8 তলার ফুড কোর্টে পৌঁছায়। সারি সারি পাতা টেবিলের একটাতে বসে 2টা জুস অর্ডার দিয়ে তন্ময়ের মুখোমুখি হয়। বল কি বলবি? আমি বলবো না, জিজ্ঞেস করব। দেখ ভাই, সরাসরি জিজ্ঞেস করছি, তুইও একইভাবে উত্তর দিবি। বল। আমার সন্দেহ হচ্ছে তুই তোদের প্রতিবেশী মানে শৈলীকে একটু হলেও পছন্দ করিস। আমার সন্দেহ কি সঠিক? তন্ময় পুরো তাজ্জব বনে যায়। যদিও মেহরান যে একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে এটাও জানে, তাই বলে এই উত্তরটা এইভাবে আশা করেনিও। আসলেই পছন্দ করিস? হ্যাঁ, উত্তর কতবার দেব? বললাম তো করি। ও তোকে পছন্দ করে? মনে হয় করে। তন্ময় এবার পুরাই নড়ে চড়ে বসে। এরই মধ্যে জুসও চলে আসে ওদের। ভীষণ উত্তেজিত তন্ময় দাঁতের পাটি বের করে জিজ্ঞেস করে, তার মানে তোদের মাঝে রিলেশন হয়ে গেছে? বলতে পারিস। কি বলিস মামা, তুই এত দূর আগাই গেছিস? তলে তলে টেম্পো চলছে এত স্পিডে? হ্যাঁ, ওয়েট, এখন বুঝছি তোমার এখানে আসার কারণ। গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং আর ডেটিং মারতে আসছো না? বলেই তন্ময় নিজের গ্লাসের সিপ নিতে যায়। তখনই ওর কানে আসে মেহরানের কথা। শৈলী আমার গার্লফ্রেন্ড না। ভ্রু কুঁচকে তন্ময় তাকায়। গার্লফ্রেন্ড না? তাহলে? শি ইজ মাই ওয়াইফ। তুমুল বেগে তন্ময়ের গলা দিয়ে কাশি উঠল। খক খক করতে করতে পারলে টেবিল থেকে পড়ে যায়ও। আশেপাশে বসা মানুষজনও ঘুরে ঘুরে তাকাচ্ছে। দোকানের কর্মচারীও টিস্যু নিয়ে ছুটে আসলো। তবে মেহরান সেই একইভাবে নিজের জুস পান করেই চলেছে। তন্ময়ের স্বাভাবিক হতে একটু সময় লাগলো। চোখ কোটর থেকে বের করে জিজ্ঞেস করলো, শৈলী তোর স্ত্রী? ফাজলামো করিস না? আসলে এটা কিভাবে সম্ভব? এবার মেহরান তাকায় ওপরে। কিভাবে সম্ভব মানে? আমার মানে হলো এই বিয়ে মানে হলো কখন, এটা কিভাবে? এবার নড়ে চড়ে বসার পালা মেহরানের। পিকনিকের রাতে আমাদের বিয়ে হয়েছে। তন্ময়ের মাথা চক্কর খায়। দোস্ত প্লিজ এবার ক্ষমা দে। এই 1-2টা শব্দ উচ্চারণ না করে পুরো ঘটনাটা বল, নয়তো আমি সিরিয়াসলি নিজেকে নিয়ে মেন্টাল হাসপাতালে ভর্তি করাবো। মেহরান একটা দম নেয়। তারপর সেই দিনের সব ঘটনা একে একে তন্ময়কে বিশ্লেষণ করে।
বিস্ময়ে মুখে হাঁ হতে হতে তন্ময়ের মনে হচ্ছিল ওর চোয়াল খুলে যাবে। সব শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল ও কিছুক্ষণ, তারপর আস্তে ধীরে আওড়ালো, তোদের কাহিনী তো মুভিকেও হার মানাবে দোস্ত। তবে আই মাস্ট সে দ্যাট আই অ্যাম প্রাউড অফ ইউ। এত ভয়ানক অবস্থাতেও তুই যে মাথা ঠান্ডা রেখে নিজেদেরকে রক্ষা করতে পেরেছিস, তার জন্য হেডস অফ টু ইউ। তন্ময়ের হাতের তালি আর ঠোঁটের গর্বিত হাসি দেখে মেহরান বাঁকা হাসে। তন্ময় আবার উত্তেজিত হয়ে সামনে আগায়। সো ভাবিকে আমাদের সব ফ্রেন্ডদের সাথে কবে ইন্ট্রোডিউস করাবি? চল, আমি এক্ষুনি দেখা করি। না, এখন না। কেন? মালিয়া মাহিরা এখনো জানে না এই বিষয়ে। বাসাতেও আমি কাউকে বলিনি। তন্ময় অবাক হয়। বলিস নাই কেন? আরে সময় পেলাম কোথায়? মাত্র তো 1.5 সপ্তাহ হলো। তার মাঝে এই প্রোগ্রাম পড়লো। ভাবছি প্রোগ্রামটা শেষ হলেই বলে দেব। আর তোদের সাথে এর মাঝে একদিন আলাদা করে দেখা করিয়ে দেব, চিন্তা করিস না। গুড বন্ধু, এমনিতেও তোমার এখন ট্রিট দেওয়া ফরজ হয়ে গেছে। বিয়া টিয়া সাইরা ফেলাইছো, আমরা এখনো ব্যাচেলার, এটা কিছু হইল? আচ্ছা ভালো কথা মামা, আসল কথাই তো জিজ্ঞেস করলাম না এখনো। মেহরানের ভ্রুজোড়া কুঁচকে আসে। আর কি কথা? তন্ময়ের কাছে এসে কানের কাছে বলে, শুধু কি কবুলটাই বলছো নাকি গাড়ি সামনে আগাইছে? কোনটা? তন্ময়ের দুষ্টুমি ঝট করে ধরে ফেলে মেহরান। এক থাপ্পড় দেবো না, সব দাঁত বাইরে বের হয়ে যাবে। ফাজিল একটা। চলো উঠি, ওরা নিচে ওয়েট করছে। তন্ময়ের ঠোঁটের দৈর্ঘ্য এপার ওপার ছড়ায়। বন্ধু যে রাগের পেছনে লজ্জা পেয়েছে বুঝতে বাকি নেই। কাজ চাপড়ে সামনে আগায় মেহরানকে নিয়ে। গাড়ির স্পিডের খবর কিন্তু চাই মামা। মেহরান নিজের ভেতরে হাসে। গাড়ি ধীরে চলছে, চলুক না, এত তারা কিসের? নিচে নেমে আসার পরে মেহরান আর তন্ময় তাজ্জব বনে যায়। যেই পরিস্থিতিতে মেয়ে চারটিকে রেখে গিয়েছিল তারা মোটামুটি সেইখানেই, সেই লেভেলেই বিরাজমান রয়েছে। মালিহা একটা লেহেঙ্গা পছন্দ করেছে, কিন্তু দামে হচ্ছে না। মাহিরা যে লেহেঙ্গাটা ক্যাটলগ দেখে ভালো লেগেছে সেই রঙটা নেই দোকানে। আরেকটা রং আছে, কিন্তু সেটা ওর পছন্দসই না। আর তরিনের অবস্থা সবচাইতে শোচনীয়। সে একটা কালাম থেকে যত শাড়ি আছে সব বের করে ফেলেছে, কিন্তু গায়ে দিয়ে তার কাছে মানাচ্ছে না বলে একটাও ভালো লাগছে না, সব ছুঁড়ে ফেলেছে সে। এদের মাঝে একমাত্র শৈলী চুপচাপ বসে আছে। মাহিরাকে এতক্ষণ ধরে যে লেহেঙ্গাটা পাওয়া যাচ্ছে তাই নিয়ে নেওয়ার জন্য বোঝাতে গিয়ে নারাজি করাতে পেরে ও ভীষণ ক্লান্ত। আরও প্রায় আধা ঘন্টা পর তারা সেই দোকান থেকে প্রস্থান করতে পারল। এতটাও সময় লাগতো না যদি এখানে মেহরান ওদের ধমক দিতে পারত, কিন্তু এখানে তা সম্ভব হয়নি, কারণ বোনেদের ছাড়াও বাহিরের একটা মেয়ে শপিং করছে ওদের সাথে। মালিহার বান্ধবীর শাড়ি নাড়াচাড়ার ব্যস্ততা মেহরানকে চরম বিরক্তিতে ফেললেও ও চুপ থাকলো। কাপড় নড়চড় করতে আর দাম কষাকষি করতে গিয়ে সবারই টায়ার্ড অবস্থা দেখে ফুড কোর্টে উঠতে চাইল মেয়েরা। অগত্যা ছেলেদেরকেও আবার ওপরে আসতে হলো। এইবার একটু খোলা জায়গায় 3টা টেবিল অ্যাড করে বসলো ওরা। শৈলী আর মাহিরা যেই পাশটায় বসেছে তার ঠিক উল্টো পাশেই বসলো মেহরান আর তন্ময়। নিজেদের পছন্দের মানুষের মুখোমুখি বসেছে তারা। আর মালিহা আর তুরিন বসেছে এক পাশে। প্রথমে মালিহা মেহরানের পাশে বসলেও গরমের অজুহাতে মালিহাকে সরিয়ে ওখানে গিয়ে তুরিন বসে। হঠাৎই কেন যেন এই একটা কাজ বান্ধবীর পছন্দ হয় না মালিহার। তুরিনের এইভাবে নিজ থেকে মেহরানের কাজ ঘেঁষাটা ওর চোখে লাগলো। এটা কেউ শুনলে ওকে খারাপ মনে করবে, বলবে বান্ধবী হয়েও খারাপ ভাবছে। কিন্তু মালিহা জানে এখানে আসল সমস্যাটা কোথায়। মেহরান নামক মালিহার মেজো ভাইয়া এমন এক দেওয়াল যেটা নিজে থেকে দরজা তৈরি না করলে জোর করে টপকানো মোটামুটি অসম্ভব। মালিহা খেয়াল করেছে এই কয়েকবারের সাক্ষাতে মেহরান তুরিনের প্রতি পছন্দ তো অনেক দূর, ও একবার মুখ তুলে তুরিনকে দেখেছেও কিনা সন্দেহ আছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তুরিনের প্রতি ওর ভাইয়ের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, কিন্তু এই কথাটা মেয়েটাকে বোঝাবে কে? মালিহার সাহস হচ্ছে না বলতে। তুরিনের ইমোশনটা নিজের চোখে উপলব্ধি করেছে ও। আসলেই পছন্দ করে ও মেহরানকে, কিন্তু একতরফা ভালোবাসা কত দূর আর আগায়। মালিহা নিজের মনে দীর্ঘশ্বাস ফেলে।
তুরিনের এক পাশ থেকে মেহরানকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে সেলফি তোলা দেখে মুখ ঘুরায়। হায় রে, মেয়েটার মন ভাঙার দিন এলো বলে। এদিকে মাহিরা আর তন্ময়ের মাঝে মেসেজিংয়ের মাধ্যমে অনেক কথা হচ্ছে, যেটা আশেপাশে কেউ বুঝতে পারছে না। নিজের কেনা লেহেঙ্গাটা আগেই তন্ময়কে পাঠিয়েছিল, বেশ পছন্দ হয়েছে তন্ময়ের। সাথে মাহিরাকে লজ্জার সাগরে ডোবানোর মতো কিছু কমপ্লিমেন্টসও ছুঁড়েছেও। মেয়ে আর যায় কই, মুখটা তুলতেই পারছে না এখন। তন্ময় এই মুহূর্তে দুটো জায়গায় মেসেজ আদান প্রদানে ব্যস্ত। মাহিরার সাথে কথা লিখতে লিখতেই ওর বন্ধুদের গ্রুপের চ্যাটেও তৎপর। ইতিমধ্যে গ্রুপ চ্যাটে টর্নেডো হিট করে ফেলেছে। তন্ময় সবাইকে মেহরানের বিয়ের সুখবর জানিয়ে দেওয়াতেই এই তাণ্ডবের আগমন। পরপর এত মেসেজ আসাতে মেহরান বিরক্ত। তন্ময়ের দিকে দাঁত চিবিয়ে তাকিয়ে শেষমেশ মোবাইল ডাটাটাই অফ করে দিল। নানান কাণ্ডকারখানার মধ্যে দিয়ে খাবার শেষ হলো ওদের। নিচে নামার সময় লিফট নিল ওরা। ক্যাপসুল লিফটে উঠেই শৈলী চলে গেল একদম পেছনে। ওর মলের ভেতরে 360 ডিগ্রি ভিউটা বেশ পছন্দ। মাহিরা শৈলীর পাশে দাঁড়াতেই যাওয়ার আগেই পেছন থেকে তন্ময় ওর হাত ধরে টেনে নেয় নিজের কাছে। পেছন থেকে হাত ধরায় অন্য কেউ দেখে না এবং মাহিরা মনে করে তন্ময় নিজের কাছে রাখার জন্য ওকে থামিয়েছে। এই সুযোগে শৈলীর পাশে যেয়ে দাঁড়ায় মেহরান। তৎক্ষণাৎ ভিড়ের মাঝে ওর হাত খুঁজে গলিয়ে দেয় তার নিজের আঙুলের ভাঁজে। শৈলী ছলকে মুখ ফেরায়। প্রথমে নিচে জোড়া লাগানো দুই হাতের দিকে চোখ যায়, তারপর ওপরে তাকায়। মেহরানের গভীর চোখে মুহূর্তেই আটকা পড়ে। দেখে পুরো ঠোঁটের ছোট্ট তৃপ্তি হাসি। লাজে শৈলীর অক্ষিযুগল নিচে নেমে আসে, তবে হাতের বাঁধন আরও একটু দৃঢ় হয়। মেহরান সামনে তাকায়। ঠোঁট ফাঁকা না হলেও চোখে খেলে যায় তুষ্ট সুখের ছোঁয়া। শৈলী নিজের থেকে বাঁধন মজবুত করার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে আছেও, মেহরানের পাশেই আছে। গ্রাউন্ড ফ্লোরের লিফট নামার পরও মেহরান শৈলীর হাত ছাড়ল না। একে একে সবাইকে আগে নামতে দিল, তারপর আস্তে করে শিথিল করলো বন্ধন। শৈলীও সময় নিয়ে নিজের হাত সরায়। আজ যেন ওর আর ভয় লাগছে না ধরা পড়ার। ভয় কিসের, স্বামীর হাতই তো ধরেছিল। নিচে নেমে মেহরান সবাইকে একটু থাকতে বলে কোথায় যেন যায়। এই সুযোগে নিচতলার কসমেটিক্সের দোকানগুলোতে একটা ঢু মারার সিদ্ধান্ত নেয় মেয়েরা। তন্ময় বেচারা এতগুলো নারীর সঙ্গে ফেসে যায়, কি আর করা। বন্ধুর বউ, নিজের প্রেয়সী, প্রেয়সীর বড় বোন, বোনের আবার বান্ধবী, সবাইকে দেখে রাখার দায়িত্ব যে এখন তার, সেটাই পূরণ করুক। 20 মিনিটের মাথায় মেহরানের কল আসে তন্ময়ের কাছে। সবাইকে এক্সিটের কাছে আসতে বলে। ও গাড়ির কাছে যাচ্ছে। তার কিছুক্ষণ পরে মেহরানের গাড়িতে জায়গা হয় 4 জনের। তরিনের বাসা এদিকেই, তাই ও এখান থেকেই বিদায় নিচ্ছে। যাওয়ার সময় মেয়েটার ভয়ঙ্কর রকম মন খারাপ হতে দেখেছে মালিহা। ওরও তাই খারাপ লাগছে এখন। তন্ময়কে ওর বাসার কাছাকাছি নামিয়ে আবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে বাসার পথে রওনা হলো ওরা। নিজেদের জিনিস কিনে মাহিরা, মালিহা ভীষণ খুশি। সেগুলো নিয়ে আলোচনা জমালো গাড়ির ভিতরে। বাসায় নেমেও যেন সেই গল্পে শেষ হওয়ার নয়। শৈল ওদের আড্ডাতেই সামিল ছিল যখন মেহরানের থেকে আবার মেসেজ আসায় ওর মনোযোগে ব্যাঘাত ঘটে। লিফটে উঠতে উঠতেই ও থেমে গেল। মাহিরা ভেতরে ঢুকে পেছনে ঘোরে। কে রে শৈলী, থেমে গেলি কেন? আয়। আমি আমার ছোট মানি পার্সটা পাচ্ছি না, গাড়িতে রেখে এসেছি বোধ হয়। তোমরা যাও, আমি আসছি। মালিহা মাহিরা মাথা ঝাঁকিয়ে লিফটের বাটনে চাপ দেয়। অমনি সেটা বন্ধ হয়ে গেলেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে শৈলী। মেহরানের দেওয়া মেসেজটা আবার বের করে পড়ে। মাহিরা আর মাহিলাকে কোনো একটা অজুহাত দিয়ে আপনি পার্কিং লটে চলে আসুন, আমি ওয়েট করছি। কপট রাগ দেখায় শৈলী। নিজের মিনি পার্সটা ব্যাগ থেকে বের করে ফোঁস করে। মানুষটার জন্য বান্ধবীকে মিথ্যে বলতে হলো ওর। পার্কিং লটে যে মেহরানের গাড়ির ব্যাকলাইট জ্বলতে দেখে বুঝলো সে ভেতরে আছে। সামনে যে ড্রাইভিং সিটের পাশের সিটের জানালায় নক দিল। সাথে সাথেই ভেতর থেকে দরজা খুলে যাওয়ায় মেহরানের চেহারা সামনে আসলো ওর। গাড়িতে উঠুন। শৈলী একটু অবাক হয়। কেন? আগে উঠুন তো, তারপর বলছি। শৈলী আর কথা বাড়ায় না, চুপচাপ উঠে পড়ে। বলুন কিসের জন্য থাকতে বললেন? কথা শেষও করতে পারেনি মেয়েটা। অমনি মেহরান গাড়ির গিয়ার চালু করে। মুহূর্তেই ওদের বিল্ডিং থেকে বের হয়ে যায় গাড়ি। শৈলী পুরাই আতঙ্কিত। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? মেহরান উত্তরে শুধু একটু বাঁকা হাসে। এতে শৈলীর ভয় বেড়ে যায় আরো। আরে বলবেন তো কোথায় যাচ্ছেন? কেন, আপনার
ভয় হচ্ছে আমার সঙ্গে? শৈলীর রাগ ওঠে। আপনার সাথে ভয় হবে কেন? পাগল নাকি আপনি? আমার ভয় হচ্ছে বাসায় কিছু জানাইনি। আম্মু মাহিরাদের দেখলেই আমার খোঁজ করবে, তখন কি বলবো? ওদিকে মাহিও তো কিছু বলতে পারবে না। মানি পার্স হারিয়েছি, আপনার গাড়িতে সেটা খুঁজতে যাচ্ছি বলে ওদের থেকে দল ছুট হয়েছি। তাই বলে এতক্ষণ ধরে তো আর পার্স খুঁজবো না, তাই না? মেহরান একবার শৈলীর দিকে বাঁকা হাসি দিয়ে মাহিরাকে ফোন দেয়। 2 রিং পরে গাড়ির স্পিকারে মাহিরার কণ্ঠ গমগম করে ওঠে। হ্যালো ভাইয়া। হ্যাঁ মাহি, শৈলীর মানি পার্সটা গাড়িতে খোঁজা হলো কিন্তু পাওয়া যাচ্ছে না। উনি বোধহয় সেই শাড়ির দোকানে রেখে এসেছেন। আমি ওনাকে নিয়ে সেটাই দেখতে যাচ্ছি। আয় হায়, কি বলো? এটা তো ভয়ঙ্কর ব্যাপার। ওর পার্সে আইডি কার্ড আর সব আছে, খুঁজে না পেলে মুশকিল। তোমরা কোথায়? আমি নামবো, যাবো তোমাদের সাথে? না না, তোর রাস্তা হবে না, আমরা অলরেডি বের হয়ে গেছি। এক্সপ্রেসওয়েতে বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে। শৈলী কোথায়? মেহরান এতক্ষণ মুখ হাঁ হয়ে থাকা শৈলীর দিকে চোখ ওঠালো, ইশারায় কথা বলতে বলল। নিজেকে কোনো মতে সামলে রাখলো শৈলী। মাহি, দোস্ত শোন, তুই কিন্তু একদম টেনশন করিস না, বুঝলি? আল্লাহ আল্লাহ কর, নিশ্চয়ই পার্স পেয়ে যাবে ইনশাল্লাহ। শৈলী 2 ঠোঁট টিপে রাগ দেখায় মেহরানকে। বেচারি মাহিরাকে খালি খালি টেনশনে ফেলা হচ্ছে, শুধু এই ফাজিল মানুষটা দুষ্টুমির জন্য। তারপর আবার বলে, দোস্ত আম্মুকে একটু জানিয়ে দে প্লিজ, বল আমি তাড়াতাড়ি চলে আসতেছি। আন্টিকে নিয়ে টেনশন করিস না, আন্টি আমাদের বাসায় আছেন। সন্ধ্যায় খালার সাথে তার খুব খাতির জমেছে। আম্মু সহ ওনারা একসাথে বসে গল্পে মশগুল। আমি তোর পার্সের কথা বলেছি, এখন খুঁজতে যাচ্ছিস তাও বলে দিচ্ছি। আর ভাইয়া সাথে আছে তো, তাই তারা টেনশন করবে না, তুই নিশ্চিন্তে যা। শৈলী মনে মনে রাগ ঝাড়ে। তোর ভাই তো আসল টেনশন। ফোন কাটার পর শৈলী নিজের সিটে এক প্রকার হেলান দিয়ে ছিটকে পড়ল, যেন হঠাৎ ওর কাঁধ থেকে ভারী কিছু নেমেছে। মেহরান পাশ দিয়ে ঠিক তখনই বলে ওঠে, এবার কমেছে টেনশন? শৈলী একবার ফেরে ওর দিকে, তারপর আবার মাথা ঘোরায়। এখন কি আমাকে সময় দেওয়া যাবে? শৈলী উঠে বসে, পাশ ফিরে সরাসরি তাকায় মেহরানের দিকে। আমরা কোথায় যাচ্ছি এখনো বললেন না কিন্তু। এবার মেহরান হাসে। আপনি তো বললেন আমার সঙ্গে যেতে আপনার ভয় নেই, তাহলে আবার জিজ্ঞেস করছেন যে? জিজ্ঞেস করছি কৌতূহল থেকে, না বলতে চাইলে বলিয়েন না। বলে শৈলী আবার সিটে হেলান দিয়ে মুখ বাইরে ফেরায়। অর্ধাঙ্গিনী যে অভিমান করেছে তা বুঝতে একটুও সময় লাগে না মেহরানের। মুচকি হাসি দিয়ে হাত বাড়ায়ও। পরক্ষণেই শৈলী টের পায় ওর হাত ওর কোলে নেই, তা চলে গেছে মেহরানের আঙুলের ভেতর, ঠিক সেই লিফটে থাকাকালীন সময়ের মতন। ভেতর ভেতর ভীষণ ভালো লাগা কাজ করলেও ও মুখ ফেরায় না। মেহরান তখন বলে, সত্যি বলতে আমি নিজেও জানি না আমরা কোথায় যাচ্ছি শৈলী। শুধু এটুকু জানি আপনার সাথে কিছুটা সময় একান্তে কাটাতে ইচ্ছে করছিল। ইচ্ছেটা মাথা চাড়া দিয়েছে শপিং মল থেকেই। বুঝতে আপনার নিশ্চয়ই বাকি নেই যে আমি শুধু আপনার জন্য অ্যাস মার্কেটে গিয়েছিলাম, কিন্তু এত মানুষের মাঝে সেইভাবে সময় স্পেন্ড করা হলো না। আর আগামী কয়েকদিন মানুষের আনাগোনায় আমাদের সেভাবে কথা হবে না। প্রোগ্রামের নানা ঝামেলায় দুজনেই ব্যস্ত থাকবো, তাই হুট করেই ডিসিশন নিলাম যে আপনাকে নিয়ে ঘুরতে আসার। আর এমনিতেও এখনো আমাদের একটা ডেটও হয়নি। এটা কিছু হলো বলেন তো? শৈলী ভীষণ রকম লজ্জায় পড়ে, তবে তার সাথে মিশে যায় একরাশ ভালো লাগা। ও মুখ ফিরায় মেহরানের দিকে। মেহরানও ক্ষণিকের জন্য হেসে শৈলীর দিকে চেয়ে আবার সামনে তাকিয়ে প্রশ্ন করে, তাহলে বলুন কোথায় যেতে চান? শৈলীর তৎপর জবাব, হাতির ঝিল যাই। হাতির ঝিল? হ্যাঁ চলুন। মুহূর্তেই মনটা চাঙ্গা হয়ে ওঠে শৈলীর। মেহরানের থেকে অনুমতি নেয়। একটা গান ছাড়ি। আপনি নিজে গান গেলে আরো খুশি হতাম। আমি গাইবো এখন? সমস্যা কি? আমি তো। আর এখন তখন বলে কিছুই হবে না। সারা জীবন এরকম যখন তখন আবদারগুলো সহ্য করতে হবে আপনার। শৈলী ঠোঁট টিপেই হেসে দেয়। আচ্ছা কেমন গান শুনবেন? যেটা আপনার ইচ্ছে। আচ্ছা। শৈলী একটা শ্বাস নিয়ে গান ধরে। মোহিত হয়ে একদিনে গানটা শুনছিল মেহরান। এক হাতে স্টিয়ারিং হুইল ও আর এক হাতে স্ত্রীর কোমল মুঠোবন্ধন ওকে সুখের ভেলায় ভাসাচ্ছিল। এরকম সময়টা ও শেষ হতে দিতে চাচ্ছিল না, কিন্তু বাস্তবতা ভিন্ন। ভেতর ভেতর দিয়ে গাড়ি নিয়ে নিকেতন ক্রস করে 20 মিনিটের মাথায় ওরা পৌঁছায় হাতির ঝিলে।
সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ আগেই, মাগরিবের আজানও ইতিমধ্যে পড়েছে। একটা মসজিদের সামনে গাড়ি পার্ক করলো মেহরান ও মসজিদে যেয়ে নামাজ ধরল। আর শৈলী গাড়ি লক করে ভেতরেই বসে নামাজ পড়ল। সারা শহর জুড়ে গরম পড়লেও হাতির ঝিলের খোলামেলা আবহাওয়ায় বাতাসের ছোঁয়া মেলে। পানির ছলছল আওয়াজ সেই ছোঁয়ায় মিশিয়ে দেয় ভালো লাগার আরেক মাত্রা। সেই নিবিড় পরিবেশে গাড়ির বাইরে হেলান দিয়ে দাঁড়ানো এক কপতি। ছেলেটার শুভ্র পাঞ্জাবি যেন দুতি ছড়াচ্ছে। 2 হাত বুকে বেঁধে দাঁড়িয়ে পাশে তাকিয়ে আছে এক রমণীর পানে। মেয়েটার সিল্কের ওড়নার 2 দিকের আঁচল বাতাসে দুলছে। মাথার পেছনে নিচু করে বাঁধা কুচকুচে কালো বড় খোপাটা বেশ মানাচ্ছে ওকে। দুপাশ থেকে বের হওয়া সিল্কি চুলের গোছাও চেহারায় নিয়ে এসেছে অন্যরকম এক মায়াবী ভাব। সব মিলিয়ে একসাথে ভীষণ রকম মানিয়েছে 2 মানবীকে। আগে বলেছি আপনার গানের গলার প্রতি আমি মুগ্ধ। শৈলী এই কমপ্লিমেন্টে ওপরে তাকায়। ছোটবেলায় শিখেছি গান, তবে বড় হয়ে গিটার বাজানোর প্রতি ঝোঁকটা বেড়ে গেল বলে গান শেখা আর কন্টিনিউ করিনি। এখন আর কই ভালো গাই। তাতেই এত ভয়ঙ্কর সুন্দর কণ্ঠ আপনার। আচ্ছা, একটা আবদার করি, রাখবেন তো? শৈলী আগ্রহ নিয়ে শুধায়। বলুন না। একদিন ছাদে পোলের পাশে পা ভিজিয়ে এবং আমার কাঁধে মাথা রেখে আপনি আমাকে গান শোনাবেন? শৈলী লজ্জায় হেসে দেয়। এত আদুরে আবদার সে আশা করেনি। হঠাৎ এমন ইচ্ছে কেন হলো আপনার? মেহরান সামনে চেয়ে কাঁধ দোলায়। জানি না, তবে সেদিন ছাদে আপনার পা ভিজানোর দৃশ্যটা আমার এখনো চোখে লেগে আছে। মনে হলো সেই রকম একটা সময় রিক্রিয়েট করব। তবে এবার আপনি আমার আরও কাছে থাকতে চাই, আরও নিকটে। শ্বাস হঠাৎ ভারী হয়ে পড়ে শৈলীর। এত ভালো লাগাগুলো হুট করে ওর হৃদয়ে প্রবেশ করেছে, ও সামলে উঠতে পারছে না। মেহরান যেন আজ একটু বেপরোয়া। তাই তো শৈলী স্পষ্ট লাজের মুখশ্রী দেখেও সে এক ধাপ এগিয়ে আসে। কি হলো, দেবেন না কাছে আসতে? শৈলীর হাত মেহরানের হাতের মুঠোয় কখন পৌঁছেছে ও জানে না। তার উপর এমন এক প্রশ্নের কি মুখে কোনো উত্তর হয়? কিন্তু কেউ তো অপেক্ষা করছে সেই উত্তরের। তাহলে শৈলীর হঠাৎ কি হয় ওর জানা নেই, তবে নিঃশব্দে নিজের মাথা মেহরানের বুকের সাথে ঠেকিয়ে সে নিজের উত্তর বুঝিয়ে দেয়। তুষ্ট মেহরান চুপ করে উপভোগ করলো এই সময়টা। নিজেকে খুব সুখী সুখী মনে হচ্ছিল তখন। কিছুটা সময় এইভাবেই পার হয়। শৈলী মেহরানের বুকে মাথা রেখেই বলে, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। কি? আমার না আপনার ফ্রেন্ড তন্ময় ভাইয়ার হাবভাবে অবাক লেগেছে আজকে। মেহরান অবাক হয়ে বলল, কেন, ও কি করলো? না, কিছু করেননি তিনি, তবে আপনারা শাড়ির দোকান থেকে কোথায় যেন গেলেন না, ওখান থেকে আসার পর থেকে ওনাকে মুখ ভরে আমার দিকে তাকিয়ে শুধু হাসতেই দেখছি। বুঝলাম না ব্যাপারটা। আগে তো আমার দিকে তাকাননি পর্যন্ত, কিন্তু পরে এত অ্যাটেনশন কেন? কি? মেহরানের কপাল এবার সোজা হয়। কারণ আমি ওকে আমাদের বিয়ের ব্যাপারে বলে দিয়েছি। হি নোজ দ্যাট ইউ আর মাই ওয়াইফ। এবং শুধু ওই না, আমার বন্ধু মহলে সবাই জেনে ফেলেছে। শৈলী শটান দাঁড়িয়ে পড়ে মেহরানের মুখোমুখি। ইহ, আপনি বলে দিয়েছেন? হ্যাঁ। আয় হায়, তাই বলি এভাবে হাসছেন কেন উনি? শৈলী লজ্জায় মাথা নোয়ায়, কিন্তু পরক্ষণেই সেই নোয়ানো চোয়ালটা নিজের আঙুলে ধরে মেহরানের মুখ বরাবর ওঠায়। কণ্ঠে মাদকতা মিশিয়ে ফিসফিস করে বলে, এখন তো একে একে পুরো পৃথিবী আমাদের ব্যাপারে জানবে মিস মেহরান। সাবধান, আপনার লজ্জার কৌটা খালি হলো বলে। মেহরানের আঙুল নিজের থুতনি থেকে সরিয়ে লজ্জায় আবার ওরই বুকে মুখ লুকায় শৈলী। এইদিকে শান্ত হাসি ছুটে মেহরানের। এক হাতে আদুরে ছোঁয়ায় আগলে নেয় নিজের স্ত্রীকে। শৈলী ওর কাঁধের পাশে মেহরানের হাতের পরশ পেয়ে শান্ত হয়। আগে ঠিক এই পরশে চমকে উঠত, এখন শান্ত হচ্ছে। আচ্ছা, এটা কিসের লক্ষণ? ওকে মেহরানকে আসলেই ওর সন্নিকটে আসার পথ খুলে দিচ্ছে? কি ভাবছেন? শৈলী চোখ তোলে শুধু, দুষ্টু হাসি মেখে বলে, ভাবছি আপনি কত বড় একজন মুখোশধারী মানুষ। মেহরানের ভ্রুজোড়া তখনই কুঞ্চিত হয়। এটা কেন মনে হলো আপনার? তো হবে না, সবার সাথে আপনি একরকম। গুরু গম্ভীর মিরহান হাসান যে স্বল্পভাষী রকচটা ভিরিক্কি ভাব নিয়ে চলা একজন জলজান্ত রোবট, আর আমার সামনে আরেক রকমের মিরহান হাসান,
যে দুষ্টু লজ্জা দেয় ওস্তাদ, যার চোখে মুখে হাসি আর দুষ্টুমি খেলে। এই মুহূর্তে কেউ আপনাকে দেখলে বলবে রকচটা আপনি? জীবনেও না। আসলেই আপনার পার্সোনালিটি খুবই বিভ্রান্তিকর, বুঝলেন? আপনি এখন আমার সাথে যেরকম আছেন সেরকম সবার সাথে থাকেন না কেন? সবাই কি আমার বউ? শৈলী তড়াক করে আবার তাকায় মেহরানের দিকে। চোখের রাগটা এখন লজ্জার দখলে, আবার নামিয়ে ফেলে নয়ন যুগল। মেহরান তা দেখে হাসে। আমি ছোটবেলা থেকেই বেশ ইন্ট্রোভার্ট ছিলাম। বড় ভাইয়া আর আমার বয়স খুব কাছাকাছি, তাই আমরা বন্ধুর মতন বড় হয়েছি। সে যেরকম ছোটবেলা থেকেই সবার সঙ্গে মিশতে পারত, আমি সেভাবে কিছুই পারতাম না। মিশতে গেলে এক ধরনের লজ্জা, নার্ভাসনেস ঘিরে ধরত। তাই এক সময় ভাইয়ের সঙ্গে বাইরে যাওয়া বন্ধ করলাম, নিজের রুমকেই পৃথিবী বানালাম। সময়টা কষ্টের ছিল, আর আমাকে সেভাবে বোঝার মতন কেউ ছিল না। আম্মু তখন মাহিরা মেহরাবকে নিয়ে ক্যারিং। মালিয়াও খুব ছোট ছিল। বাবা নিজের বিজনেস দাঁড় করানোতে ব্যস্ত। তখন কারো সময় ছিল না আমাকে দেখার, আমার মনকে পড়ার। আস্তে আস্তে আমার বড় হওয়ার সাথে সাথে আমার শাইনেসটা অনেকখানি কমে যায়। নিজেকে তখন যতটা সময় দিয়েছিলাম সেটা বেশ কাছে এসেছিল। অনেক গল্পের বই পড়তাম তখন। মেইন যে ক্যারেক্টার থাকতো তার গুণাবলীগুলো রপ্ত করার চেষ্টায় থাকতাম। এক সময় সেগুলোই ফল দিল। মেহরান একটা শ্বাস নেয়। শৈলী বিড়াল ছাড়ানোর মতন চুপটি করে পড়ে থাকে মেহরানের বুকে। চোখ দিয়ে নিঃশব্দে যে অশ্রু ঝরছে তা হয়তো ওর খেয়ালও নেই। মেহরান আবার শুরু করে। আমার জড়তা আস্তে আস্তে কাটতে শুরু করে কলেজে এসে। তখন তন্ময়ের সাথে বন্ধুত্ব হয় আমার পরিবারের পর যদি আমি কাউকে খুব বেশি ভালোবাসি তবে সেটা তন্ময় হবে, কারণ ওকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। আমার মাঝে জড়তার আভাস ওই প্রথমে পাই। অন্য ছেলেমেয়েরা আমাকে অ্যারোগেন্ট, রকচটা মনে করত, কিন্তু তন্ময় আমার ভেতরের কষ্টটা কোনোভাবে বুঝতে পেরেছিল। ওর নিজেরও আমার কাছে আসাটা অতটা সহজ ছিল না, কিন্তু এই পর্যন্ত দুজন ব্যক্তি নিজের থেকেই সেই দেওয়াল ভেঙে আমার কাছে পৌঁছেছে। তার মাঝে প্রথম হলো ও। কিভাবে যেন আমাকে ওর বন্ধু বানিয়ে ফেলল। তারপর আরও বন্ধু জুটল, আমার জড়তা কমালো। ভার্সিটি আস্তে আস্তে এই সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু ওই যে অভ্যেস বলে একটা কথা আছে না, সেটা ছাড়তে পারলাম না। গুরুগম্ভীর ভাবটা রয়েই গেল আমার ব্যবহারে। তাই আমাকে এখনো মানুষ অ্যারোগেন্ট মনে করে। এবার বুঝতে পেরেছে মিসেস মেহরান? শৈলী এবার মাথা ওঠায়। কান্নায় লাল হয়ে যাওয়া চোখ দুটো দেখে ব্যস্ত হয়ে পড়ে মেহরান। তাড়াতাড়ি দুই হাতের দুই বুড়ো আঙুল দিয়ে ওর চোখের জলধারা মুছে দেয়। কান্না করছেন কেন? আপনি এত কষ্ট পেয়েছেন ছোটবেলায়, আমি কেন তখন ছিলাম না আপনাকে সাহায্য করতে? আমি থাকলে কখনো কষ্ট পেতে দিতাম না আপনাকে। বলতে বলতে শৈলী অঝরে কেঁদে দেয়। মেহরান হাসবে না অবাক হবে তাই বুঝে উঠতে পারে না। শেষে আর না আটকে হো হো করে হেসে শৈলীকে বুকে জড়িয়ে নেয় আবার। আহারে, আমার বউয়ের তার স্বামীকে নিয়ে কত চিন্তা। এত টেনশন করতে গিয়ে সে ভুলেই গিয়েছে যে ওই সময়টায় সে হয়তো তখনও পৃথিবীতে পদার্পণই করেনি, অথবা করলেও সে একরকম দুধের শিশু ছিল। শৈলী ফোপাতে ফোপাতেই দাঁত কামড়ায়। হ্যাঁ তাই তো, মেহরানের সাথে যে ওর ৮-৯ বছরের গ্যাপ এটা ভুলেই বসেছিল। সরি, ভুলে গিয়েছিলাম, আপনি তো বুড়ো মানুষ। মেহরান ঝট করে শৈলীর মুখ নিজের দিকে তোলায়। চোখে দুষ্টুমি আর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আপনি কি বলতে চাচ্ছেন? শৈলী চোখে পানি নিয়ে খিলখিল করে হেসে ওঠে। দেখুন না আপনি কত বড় আমার থেকে, পাক্কা ৮ বছরের গ্যাপ দুইজনের মাঝে, তাই বললাম আর কি। শৈলী এটা বলেই আবার হাসতে থাকে, কিন্তু পরক্ষণেই মেহরানের খাদে নামা কণ্ঠে বুক কেঁপে ওঠে ওর। এই বুড়োকে নিয়ে আপনার সারা জীবন চলতে হবে শৈলী, আর এই বুড়োটারই সব আবদার, মিষ্টি যন্ত্রণাগুলো সহ্য করতে হবে। কোনো ছাড় পাবে না কিন্তু। শৈলী শুকনো ঢোক গিলে। মিষ্টি যন্ত্রণা দিয়ে মেহরান কি বোঝাতে চেয়েছে তা কি শৈলী বোঝে না? বোঝে, যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষই বুঝবে। তার উপর মানুষটার পুরো চেহারায় তার কথার প্রতিফলন স্পষ্ট। ইস, কি ভয়ানক দুষ্টু লোক একটা। কিছুটা সময় আবার নিস্তব্ধতা গ্রাস করে ওদের। শৈলী মেহরানের বুকেই পড়ে থাকে আর আলিঙ্গনে ওকে জড়িয়ে রেখে মেহরান দূর পানে তাকায়। ব্রিজের আলোর ঝিলিমিলি খেলা দেখে। একসময় শৈলীর আদুরে কণ্ঠ কানে ভাসে ওর।
আপনার কাছে আমি একটা আবদার করি। মেহরান শৈলীকে আর একটু কাছে টেনে নেয়। কি চান বলুন? আমাকে এখন থেকে আপনি তুমি করে ডাকবেন প্লিজ। আপনিটা যেন কেমন লাগে শুনতে। মেহরান হেসে দেয়, আবার সাথে সাথেই ওর চোখে দুষ্টুমিও খেলে যায়। হুম, আমি আপনাকে কি করে তুমি করে বলি? আমার স্টুডেন্টদেরও তো আমি কখনো তুমি করে বলতে পারি না, সেখানে কিভাবে? শৈলী ঝট করে রাগী চোখে মেহরানের দিকে মুখ ওঠায়। এত কাছ থেকে মানুষটা দুষ্টুমির অভিব্যক্তি বুঝতে মোটেও বেগ পেতে হয় না ওর। ফাজিল লোক কথাকার, ইচ্ছে করে মজা করছে ওর সাথে। শৈলী ঝামটা দিয়ে মুখ নামায়। বইলেন না তুমি করে, আপনিতেই থাকেন স্যার যত সব। মেহরান এবার শরীর কাঁপিয়ে হেসে দেয়, বোঝে তার ছোট্ট আদুরে বউটা বেশ অভিমানী। আলিঙ্গন দৃঢ় করে কিছু বলতে যায়, তবে তার আগেই শৈলীর ফোন বাজায়। ও একটু নড়ে চড়ে ওঠে। মেহরানকে ওকে আলিঙ্গন থেকে ছোটাতে হতো। মাহিরার কল দেখে মেহরানের দিকে তাকায় শৈলী, তারপর ফোন ধরে। হ্যাঁ মাহি বল। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ স্যারের সাথেই আছি, ব্যাগও পেয়েছি, ফিরছি বাসায়। হুম স্যার অনেক ভালো মানুষ, আমাকে সাহায্য করেছেন। ঠিক আছে রাখ, বাই। ফোন রেখে মুখ সোজা করে শৈলী বলে, চলেন স্যার, ফিরতে হবে এখন। হঠাৎ করেই এবং বারবার স্যাড ডাক শুনে মেহরানের খটকা লাগে। শৈলী এভাবে ওকে জব্দ করার চেষ্টা করছে সেটা ভালোই বোঝে, তবে সে দমে যাওয়ার মানুষ না। দেখতে চায় শৈলী ওর রাগ পুষে রাখে কতক্ষণ। সারা রাস্তায় শৈলী মুখটা ভার করে অন্যদিকে তাকিয়ে থাকে। মেহরান হাত বাড়িয়ে ওর হাতটা নিজের মাঝে নেওয়ার পরেও ও তাকায় না। এর মাঝে কলিগের একটা ফোন আসায় মেহরানও একটু ব্যস্ত হয়ে যায়। বাকি রাস্তা আর কথা হয় না দুজনের মাঝে। বাসার সামনে গাড়ি থামতেই শৈলী দরজা খুলে বের হতে নিলে পেছন থেকে আটকায় মেহরান। শৈলী, পেয়েছিস তো ব্যাগটা, তাই না? শৈলীর মুখ সেই থমথমে, সেই মুখেই ঘুরে তাকায়। সরি স্যার, আপনাকে সালাম না দিয়েই চলে যাচ্ছিলাম, বিরাট ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। এই বলে হাতটা ঝামটা মেরে মেহরানের কবজি থেকে সরিয়ে নিল। মেহরান রিয়্যাক্ট করার আগে গটগট করে হেঁটে বাড়ির ভেতরে চলে গেল শৈলী। মেহরান সেটা দেখে চ শব্দ করে নিজের মাঝেই চিন্তায় পড়ল। বউ তো খেপে গেছে দেখছি। শৈলী ওপরে উঠল ভারাক্রান্ত মনে। একটা আবদারই তো করেছিল, এভাবে মানুষটা ওকে খ্যাপাবে তাই বলে? উনি যখন আবদার করেছেন তখন তো শৈলী সরল হৃদয়ে তার কথা মেনে নিয়েছে। শুধু মেনেই নেয়নি, ভীষণ লজ্জা পাওয়ার পরেও মেহরানের কাছে নিজেকে সমর্পণ করেছে। আর সেখানে ও এত ছোট একটা আবদার করার পরও মেহরান সেটা মানতে পারল না। ভীষণ খারাপ লোক একটা। বাসায় গিয়ে মায়ের রুম থেকে নিজেকে ফ্রেশ করে নিল শৈলী। নিজের রুম থেকে অচেনা আওয়াজ পেয়ে বুঝতে পারল মেহমানরা চলে এসেছে। ওদিকে আর পা বাড়ালো না ও, বরং বাসা থেকে বের হয়ে সোজা মাহিরাদের বাসায় গেল। মা আর নিপুণও ওইখানেই। ড্রয়িং রুমে গিয়ে মেহরানকে সোফায় বসা দেখল শৈলী। মেহরান তখন পানি খাচ্ছিল, বোঝাই যাচ্ছে মাত্র উঠে এসেছে নিচ থেকে। মেহরান শৈলীকে দেখে চোখ ওঠালেও শৈলী মুখ বাঁকিয়ে ওর সামনে দিয়ে ড্রয়িং রুমে চলে গেল। মেহরান ওকে ডাকার সময়ও পেল না। ডাইনিং হলে নারীদের আসর বসেছে। নিজের মা, বোন এবং মেহরানের মা, ভাবি আর বোন ছাড়াও নতুন কিছু মুখ চোখে পড়ল শৈলীর। বুঝলো তারাই মেহমান। একজন বয়স্কাকে দেখে মনে হলো তিনি মাহিরার সন্ধ্যা খালা। শৈলী বিনয়ীভাবে সালাম দিয়ে প্রবেশ করলো সেখানে। ওকে দেখে একটা আলাদা হই হই পড়ল। মাহিরা দৌড়ে আসলো ওর কাছে। পাশ দিয়ে শৈলীর মা কপট রাগ দেখালেন। এত কেয়ারলেস কবে থেকে হইলি তুই? মানি ব্যাগের মতন এত জরুরি জিনিস কেউ হারিয়ে আসে? কত জরুরি কাগজ ছিল ওটাতে। শৈলী চুপ মেরে মাথা নোয়ায়। তখনই পানির গ্লাসটা রাখতে ডাইনিং হলে আসে মেহরান। ওকে দেখে শৈলীর মা যেন আরো দম পেয়ে যান শৈলীকে বকার। ওটা তো ভালো যে মেহরান ছিল, আজ ও না থাকলে তুই আবার গিয়ে কেমনে খুঁজে নিয়ে আসতি ব্যাগটা? অনেক ধন্যবাদ বাবা, তোমাকে খামোখাই কষ্ট দিয়ে ফেললো মেয়েটা। মেহরান সুন্দর একটা হাসি দিয়ে ধন্যবাদ জানাতে চাচ্ছিল, কিন্তু ওর মুখের কথা বের হওয়ার আগেই শৈলী বুলি ছুড়ল। সত্যি মা, স্যারকে আমাদের আসলেই ধন্যবাদ জানানো উচিত। এত উদার মনের স্যার, তোমাকে কি বলবো। আমাকে নিয়ে গেলেন, পার্স খুঁজতে সাহায্য করলেন, সেটা আবার পেয়েও গেলাম। স্যার আসলে অনেক সাহায্য করেছেন আমাকে, ধন্যবাদ স্যার। শেষ দুই বাক্য একটা মেকি হাসি মেহরানের দিকে ছুড়ে শৈলী আওড়ায়।
ঠোঁট দুটো ফাঁকা কিন্তু চোখ দুটো শীতল। এই এক্সপ্রেশন মেহরানের চেনা। স্ত্রীর মেজাজ এখন গরম বুঝতে পারছে, তবে এই সময় ওরও রাগ উঠে যায়। শৈলীকে উপেক্ষা করে ওর মায়ের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ আন্টি, এটা এমন কোনো ব্যাপার না। এরপর নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, মেহরাব কোথায়? আফিয়া তৎপর হলেন, ওই সময় বাসায় থাকে কই? গিয়েছে মনে হয় ফ্রেন্ডের সাথে ঘুরতে। ও, আমি একটু ওর রুমে যাচ্ছি, একটু রেস্ট নেব। বলেই মেহরান উপরে উঠে যায়। শৈলী আর চোখে সবই লক্ষ্য করে কিন্তু আর কিছুই বলে না। সময় পার হয়, তার সাথে জমে গল্প। এর মাঝে পরিবেশ ঠান্ডা করে দিয়ে আবার ঝিরিঝিরি বৃষ্টিও নামে। ধুম পড়ে মুড়ি মাখা খাওয়ার। মাহিরার হাতের মুড়ি মাখা সেই রকম মজা, সেটা মোটামুটি সবাই জানে। তাই কাল বিলম্ব না করে ও ছোটে কিচেনে মুড়ি মাখা বানাতে। শৈলীও যায় ওকে সাহায্য করতে। দুই বান্ধবী টুকুর টুকুর কথা বলতে বলতে মাখিয়ে ফেলে এক গামলা মুড়ি। সেই গামলা থেকে মুড়ি খাবার মজাই আলাদা বলে মাহিরা সেটাকে নিয়েই টেবিলে যাওয়ার সিদ্ধান্ত নিল। তবে তার আগে এক বাটিতে বেড়ে শৈলীর দিকে তা ধরিয়ে দিয়ে বলল, শৈলু, প্লিজ একটা হেল্প কর না বোন, এই বাটিটা মেজো ভাইয়াকে দিয়ে আয় ওপরে। শৈলী মুখ সোজা করে, আমি কেন? আমি পারবো না, তুই দিয়ে আয়। মাহিরা নিজের মুড়ি মাখানো হাতটা ওঠায়। তুই দেখছিস আমার হাতের অবস্থা, এই অবস্থায় ভাইয়ার কাছে খাবার নিয়ে গেলে থাবর খেয়ে ফিরতে হবে। আমি বরং এখানে সবাইকে সার্ভ করি, তুই ঝটপট দিয়ে চলে আয়। জানা দোস্ত, প্লিজ। মাহিরার আকুতি শৈলী ফেলতে পারে না, মুখ বাঁকিয়ে বাটিটা ওঠায় হাতে। তারপর বের হয়ে যায় রান্নাঘর থেকে। সবাইকে নিচে রেখে শৈলী ওপরে ওঠে। মেহরান মেহরাবের রুমে আছে জেনে সরাসরি সেখানেই যায়। দরজার সামনে দাঁড়িয়ে একটু দম নিয়ে নক করেও, সাথে সাথেই ভেতর থেকে আওয়াজ আসে। কে? শৈলী মুখে উত্তর না দিয়ে আবার নক দেয়। এবার ওপাশ থেকে পায়ের আওয়াজ শোনা যায়। মুহূর্তেই দরজা খোলে। শৈলীকে এখানে আশা করেনি মেহরান, তাই অবাক হয় কিন্তু মুখে কিছু বলে না। গভীর চাহনিতে তাকিয়ে থাকে। আপনার জন্য নাস্তা এনেছি স্যার। বলেই ও মুড়ির বাটিটা সামনে ধরে। অমনি মেহরান মুড়ির বাটির পেছনে রাখা শৈলীর হাতটা ধরে একটানে ওকে রুমের ভেতরে নিয়ে যায়। ওদের পেছনে বন্ধ করে দেয় রুমের দরজা। শৈলী আকস্মিক টানে একদম ভ্যাবাচাকা খেয়ে যায়। আপনি আমাকে টেনে আনলেন কেন স্যার? মেহরান আর পারে না, ধমক দেয় একটা। এই মেয়ে, কি হয়েছে? তখন থেকে স্যার স্যার বলে কান পাকাচ্ছেন। শৈলী বুঝেও না বোঝার ভান করে। মুড়ির বাটিটা পাশের টেবিলের ওপরে রেখে নিষ্পাপ চেহারায় প্রশ্ন ছড়ে, কেন স্যার, আমি কি কিছু ভুল বলেছি? মেহরান দাঁত চিবায়। আমি আপনার স্যার হই? হ্যাঁ স্যার, আপনি তো আমার স্যারই হন। শুধু স্যার হই, তাই না? হ্যাঁ, আর নয়তো। কি সেটা দেখাবো? খাদেনামা কণ্ঠে শৈলীর মুখের একেবারে কাছে এসে বলা এক বাক্য মুহূর্তেই পরিবেশ বদলে দেয়। থরথর করে কেঁপে ওঠা শৈলী কিছু একটা আঁচ করতে পেরে এক পা পেছাতে চায়, কিন্তু সেটা করার আগে এক বলিষ্ঠ হাত ওর কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। বিন্দু পরিমাণ দূরত্ব না রেখে মিশিয়ে নেয় নিজের সাথে। আর এক হাত গলিয়ে দেয় শৈলীর কানের পেছনে চুলের গোছার মাঝে। পরক্ষণেই মেয়েটা নিজের ঠোঁটে অনুভব করে পুরো একজোড়া ওষ্ঠের মাদকময় স্পর্শ। নিস্তব্ধ রজনী, নিস্তব্ধ পরিবেশ, পিনপতন নীরবতার মাঝে শোনা যাচ্ছে শুধু ঘড়ির কাঁটা ঘোরার টিকটিক আওয়াজ। তার সাথে তাল ধরেছে দূর থেকে ভেসে আসা ধরণীর বুকে নামা বৃষ্টিধারার মধুর শীতল ধ্বনি। আর কোনো শব্দের অস্তিত্ব কি পাওয়া যায়? যায় তো। দুই মানব মানবীর গভীর নিঃশ্বাসের শব্দ, যা একে অপরের সাথে মিশে লুটিয়ে পড়ছে। এমন এক আকস্মিক আক্রমণে শৈলী সম্পূর্ণ দিশা হারিয়ে ফেলে। কি থেকে কি হয়ে গেল বোঝার আগেই মেহরান ওকে নিজের মাঝে আগলে নেয়। কোমরের বাঁধন আর একটু দৃঢ় করে বুকের সাথে মিশিয়ে ধরে। মাথাটা খানিক উঁচিয়ে কাছে টেনে আনে। নিজের ভালোবাসার পরশ করে আর একটু গভীর। চোখ খিচে আসে শৈলীর। মেহরানের টানে পায়ের পাতা উঁচু হয়ে ওঠে। আপনিতেই দুই হাত উঠে আসে মেহরানের বুকে। বাসার পরনের টি শার্টটা খামচে ধরে ও। ঘড়ির সেকেন্ডের কাঁটা মনে হয় 40তম গর্জন তুলছে যখন মেহরান শৈলীর ওষ্ঠ আলগা করে। আস্তে ধীরে ও চোখ খুলে নিজের সামনে খুঁজে পায় এক রক্তিম মুখশ্রী। দেখে ছোট্ট আদুরে ত্বকে লজ্জা স্পষ্ট ঠিকরে বের হচ্ছে। মেহরান মুচকি হাসে। কানের পেছন থেকে হাত সরিয়ে মসৃণ সেই ত্বকে আঙুল বোলায়। শৈলী? শৈলী নির্বাক, তবে পিটপিট করে চোখ খোলে। স্বামীর মাদকময় দৃষ্টিতে নিজেকে আটকা পায় পরক্ষণে।
লজ্জায় যেন গাল হয়ে যায় দ্বিগুণ রক্তিম। সাথে সাথেই চোখ নামায় নিচে। মেহরানের বাহুবন্ধন থেকে ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টায় লেগে পড়ে, কিন্তু পুরুষালী শক্তির সাথে ওর মতন ছোট্টখাট্টো মানুষ কি আর পারে? শেষে হাল ছেড়ে দিয়ে গভীর শ্বাসে ক্ষীণ স্বরে আকুতি জানায়। ছাড়ুন না। মেহরান ঠোঁট নামায় ওর কানের কাছে। শুনতে পায় দুষ্টুমি ভরা প্রশ্ন। এখন বোঝাতে পেরেছি আমি কে? এখন আমাকে স্যার বলে রাখবা? চকিতে শৈলী তাকায় মেহরানের দিকে। মানুষটা ওকে ডাকবা বলেছে, ডাকবেন না, তার মানে সে তুমি বলে সম্বোধন করেছে শৈলীকে। মেহরান নিজের প্রেয়সীর চোখের অবিশ্বাস দেখে আবারও মুচকি হাসে। কপালে চলে আসা কিছু ছোট চুলের পাপড়িগুলোকে সরাতে সরাতে বলে, আমার বউ দেখি বেশ অভিমানী, তবে এটা আমার জন্য ভালো একটা লক্ষণ। অভিমান করলে এখন থেকে এভাবেই তোমার অভিমান ভাঙাবো, কি বলো? শৈলী তক্ষুনি মুখ লুকায়। ধ্যাত, আপনি ভীষণ খারাপ, ছাড়ুন আমাকে। যদি না ছাড়ি? শৈলী সতর্ক হয়। দেখুন, নিচে আমাদের পরিবারের অনেকে আছে, এতক্ষণ আমি ওপরে জানলে খারাপ মনে করতে পারে, প্লিজ ছাড়ুন না। মেহরান কিছুক্ষণ ভাবে। এক শর্তে ছাড়বো। কি? মেহরান সময় নেয় না, সাথে সাথেই আবার শৈলীকে আঁকড়ে ধরে। ছোট্ট কিন্তু গভীর এক আদর বসার ওষ্ঠ যুগলে তাড়াতাড়ি ছেড়ে দেয় শৈলীকে। তারপর কপট রাগে শরীর কাঁপে শৈলীর। আপনি খুবই খারাপ। বলেই আর থাকে না, এক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। পেছনে রেখে যায় আঙুল দিয়ে ঠোঁট মুছে হাসতে থাকা মেহরানকে। রুম থেকে বের হয়েও শৈলীর দৌড় থামে না। মুখে লাজুকতার হাসি এপার ওপার ছড়িয়ে পড়ছে। মেহরানের সামনে রাগ দেখালেও এখন মন খুলে হাসছেও। স্বামীর ভালোবাসা কোনো স্ত্রী উপেক্ষা করতে পারে? কেউ না। সেখানে যদি মানুষটা যদি হয় এতটাই রোম্যান্টিক, তাহলে তার কোনো কথাই নেই। কখন অভিমান গলিয়ে দিয়েছে শৈলীর সেটা খবরই নেই। মানুষটা জাদু জানে, প্রেমের জাদু। এদিকে শৈলী যাওয়ার পর বেশ কিছুটা সময় গিয়েছে দেখে মাহিরা অবাক হয় একটু। এক বাটি মুড়ি মাখা দিদিকে এতটা সময় লাগার কথা না। ভাইয়া কি দরজা খোলেনি নাকি? হঠাৎই মাহিরার ভেতরে ভয় ঢোকে। ভাইয়া ঘুমিয়ে থাকলে কেউ তাকে ডিস্টার্ব করলে সে ভীষণ রকমের বিরক্ত হয়। যদি ভাইয়া ঘুমিয়ে গিয়ে থাকে, শৈলী তো দরজা ধাক্কাবেই। ভাই অনেক রাগ করবে তখন। হায় হায়, শৈলী তুই গেছিস বোন। মাহিরা উঠে পড়ে তৎক্ষণাৎ। বান্ধবীকে বাঁচাতে জোর পায়ে হেঁটে সিঁড়ির দিকে পা বাড়ায়। তবে এক পা দিতেই ওপর থেকে শৈলীকে নামতে দেখে হাঁপ ছাড়েও। কিন্তু দ্বিতীয় পলকে আবার তাকায় শৈলীর দিকে। ভ্রু কুঁচকে আসলো। মেয়েটার পুরো চোখ মুখ হাসছে দেখে মাহিরা অবাক। শৈলী এখনো মাহিরাকে দেখেনি, নিজের খেয়ালেই মগ্ন ছিল। কিন্তু নিচতলার খুব কাছে আসতেই দেখলো বান্ধবী দুই হাত বুকের সাথে বেঁধে দাঁড়ানো। হকচকায় শৈলী। তুই এখানে? শৈলীর ভ্রু আরো কুঞ্চিত হয়। আমি এখানে মানে? মানে তুই সিঁড়ির ঘরে কি করছিস? কি? তোর খোঁজে উপরে যাচ্ছিলাম। শৈলীর চোখ বড় হয়ে যায় এটা শুনে। ইয়া আল্লাহ, আর 1 মিনিট আগে মাহিরা উঠলেই হয়তো বান্ধবীকে বন্ধ দরজার ভেতর থেকে ছুটে আসতে দেখত। কি হতো তখন? মাহিরার কাছে শৈলীর এই অভিব্যক্তিও ধরা দেয়। এত কাছ থেকে যে কারোর কাছেই ধরা পড়ার কথা, আর সেখানে মাহিরা তো সবচেয়ে কাছের বান্ধবী। এক পা এগিয়ে মাহিরা শৈলীর একদম কাছে দাঁড়ায়। তোর কি হয়েছে বলতো? শৈলীর সাথে সাথেই এক পা পিছায়। হবে কিছু একটা গড়বড় মনে হচ্ছে আমার। কি গড়গড়? কি যা তা বলছিস তুই? চল তো সবার কাছে যাই। বলেই শৈলী মাহিরার হাত টেনে ওকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু মাহিরা তো হতে দেয় না। না না দোস্ত, আমি যা তা বলছি না, কিছু একটা হয়েছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। তোদের বাসার আসার পরে আমার অবাক লেগেছে যখন মেজো ভাইয়াকে সবার সামনে এত স্যার করে মুখে ফেনা তুলছি। ভাইয়ার সাথে তো আগে তোকে কথাই বলতে দেখি না আমি, এখন আবার খাবার দিয়ে আসতে গিয়ে হেসেই খুন হচ্ছিস। ব্যাপার কি বলতো? কিছু ঘটেছে নাকি বান্ধবী? হুম। শেষের প্রশ্নটা দুষ্টুমি মাখা মুখ নিয়ে মাহিরা ছড়ে শৈলীর দিকে। শৈলী এর উত্তর কি দেবে তা খুঁজে পায় না প্রথমে। মনে মনে ঠিক করে আর বান্ধবীর কাছে লুকাবে না, সব বলে দেবে। কই, মেহরান তার বন্ধুর কাছে তো লুকায়নি, তাহলে ও কেন লুকাবে? মাহিরা তো শুধু বান্ধবী না, মেহরানের বোনও, মানে সম্পর্কে ওর ননদও হয়। ওর তো সত্যটা জানার অধিকার আরও বেশি। শৈলীর মুখে না শুনে অন্যখান থেকে জানলে ভীষণ কষ্ট পাবে মেয়েটা।
এসব চিন্তা করে শৈলী সিদ্ধান্ত নিল মাহিরাকে এখনই সব বলবে। এই শৈলী, কি ভাবছিস এত? আমার প্রশ্নের উত্তর দে। শৈলী মাথা ওঠায়। মাহি শোন, আমার না তোর এই যে দেখো কাণ্ড, দুই বান্ধবী একসাথে হলে পৃথিবীতে কি হচ্ছে সব ভুলে যায়। তৃতীয় যে একজন ব্যক্তি আছে এই গ্রুপে, সেটার ব্যাপারেও তার লাপাত্তা। শৈলীর কথা মাঝপথেই আটকায়, কারণ মেহরাব চলে আসে মাঝে। বোন আর বান্ধবীর মাথায় হালকা চাটি মেরে বলে, কি কথা বলছিস দুজনে? মাহিরা চটে যায়। তুই সব জায়গাতেই বেড়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের খোশ গল্পে ব্যাঘাত ঘটালি। আমাকে ছাড়া গল্প করলে এমনই হবে, বুঝলি? আর এমনিতেও এখন আর কোনো গল্প হবে না, কারণ আম্মু তোদের দুজনকেই ডাকছে। যা। কথা ওখানেই থামিয়ে দিতে হয় ওদের। তবে মাহিরা যেতে যেতে একটা কথা বলেই, এখন তোরে স্পেয়ার করলাম শৈলী, কিন্তু রাতে তোর কাছ থেকে আমি সব বের করব, দেখিস। শৈলী বান্ধবীর কপট রাগ দেখে হেসে দেয়, মনে মনে বলে, ডাইনিং হলে ওরা যেয়ে দেখে মানুষের সমাগম আরও বেড়েছে। সন্ধ্যাকালের দুই মেয়েও এসেছে ইতিমধ্যে। একজন মালিহা সমান, নাম ইতি, আর একজন ইন্টারে পড়ে, নাম বিথি। দুজনকেই শৈলীর খুব ভালো লাগলো, বেশ মিশুক। ওদের সাথে গল্প করার জন্যই মূলত আফিয়া মাহিরা আর শৈলীকে খুঁজছিল। নিপুণ সহ 5 জন একসাথে হয়ে ড্রয়িং রুমে বসে আড্ডা দিতে বসলো। কিছুক্ষণ পর মালিহাও জয়েন করলো ওদের। শেষমেশ এক বিশাল গ্রুপে পরিণত হলো ওদের আসর। গল্পে গল্পে কখন রাত 9টা বেজে গেছে সেই খবরও রাখলো না কেউ। আফিয়া বেগমের ইনসুলিন নেওয়ার সময় হওয়ার ওসিলায় ডিনারের কথা মনে পড়ে সবার। আগেই মিসেস রেহানাকে আফিয়া বলেই রেখেছিলেন সবাই আজ এখানে একসাথে ডিনার করবে। রেহানার শত মানাও তিনি শোনেননি। ডিনার সার্ভ হতে হতেই বাড়ির পুরুষরাও উদয় হলো। সাথে শৈলীর বাবাকেও রেহানা ডেকে আনলেন। মাহিরা আর মালিহা মাকে সাহায্য করতে রান্নাঘরে চলে গিয়েছে। শৈলীও যেতে চাচ্ছিল, কিন্তু বিথির সাথে নিপুণ থাকলেও ইতি একা হয়ে যাবে বলে ওকে রেখে গেল মালিহা। মিনিট 5 পরে মেহরানকে ওপর থেকে নামতে দেখে শৈলীর মুখ আপনাতেই আবার লাল রূপ ধারণ করে। দুষ্টু লোকটা ওকে দেখে সবার অগোচরে চোখ টিপ মেরেছে, আবার মুখ সোজা করেছে পরক্ষণে। দেখে কেউ বিশ্বাসই করবে না এক মুহূর্ত আগে করা তার কাণ্ডের কথা। শৈলী কই মুখ লুকাবে জানে না। এর মধ্যেই যেন আগুনে ঘি ঢালতে পাশ থেকে বিথি বলে ওঠে, শৈলী আপু, তুমি ঠিক আছো? তোমার মুখ এরকম লাল হয়ে গিয়েছে কেন? মেহরান কাছেই ছিল, আর বিথিও জোরেই বলেছে, তাই কথাটা শুনতে কষ্ট হয়নি ওর। ঠোঁট টিপে হেসে দিল। সাথে সাথেই মোবাইল বের করে। শৈলী বেচারির তখন করুণ অবস্থা। বিথি এত জলদি কথা বলে মাঝপথেও থামানো মুশকিল ছিল ওকে। আশপাশ দিয়ে কে কি শুনেছে কে জানে। ইয়া আল্লাহ বাঁচাও। তখনই ওর মোবাইলে মেসেজের রিংটোন বাজতেই শৈলী সেটা দেখতে যায়। মেহরানের মেসেজ দেখে খোলে। পরক্ষণেই চোখ কপালে না, যেন ঠিক গিয়ে ওঠে মাথার চান দিতে। পুরো শরীর থরথরিয়ে কাঁপে। মেহরান বিথির কথা শুনে ফেলেছে সেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। হায় খোদা, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। সবাইকে ছেড়ে মেহরানকেই শুনতে হলো কথাটা। আর শুনেছে ঠিক আছে, তাই বলে এইভাবে উত্তর দিতে হবে? কি দুষ্টু লোক রে বাবা। কি লিখেছে এইসব? শৈলী চুপটি করে মোবাইলটা বন্ধ করে উঠে পড়ে। মেহরান ওর দিকে তাকিয়েছিল অভিব্যক্তি বোঝার জন্য, কিন্তু সেই সুযোগ শৈলী দেয় না। মাথা নিচু করে ওর সামনে দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েও। খাওয়া দাওয়ার সাথে জম্পেস আড্ডা বসে সবার। আজ অতিথিরা যাত্রা করেছে বলে আফিয়া শাহী কোনো খাবার রান্না করেননি। সব বাঙালি খাবারের আয়োজন ছিল, তবে তাতেই যে কত আইটেম তার কোনো ইয়াত্তা নেই। বিভিন্ন ধরনের সবজি ও মাছের ভর্তা ছিল হরেক রকম। তার সাথে দেশি মুরগির ঝোল, সরিষা ইলিশ, ভুনা গরুর মাংস আর ঘন ডাল। গরম গরম ভাত দিয়ে খেতে সেই রকম মজা লেগেছে। অনেকে তো আঙুল চেটে পুটে খেয়েছে। শৈলী খাবার শেষ করে হাত ধুয়ে আসার সময় মেহরানকে সামনে পায়। সাথে সাথেই মাথা নিচু হয়ে যায় ওর। মেহরান ছোট্ট করে হেসে আশেপাশে সবাইকে দেখে, তারপর আস্তে করে শৈলীর কানে প্রশ্ন দেয়, মেসেজটা পড়েছো? শৈলীর বিশ্বাস হয় না। কি খারাপ মানুষ, শব্দের মাধ্যমে এত লজ্জা দিয়ে আবার সেটার প্রশ্ন করে। খুব ক্ষীণ কিন্তু কঠিন স্বরে উত্তর দেয়, অসভ্য।
মেহরান শুনতে পায়, ঠোঁট টিপে নিঃশব্দে হাসে, তবে কিছু বলে না। এদিকে শৈলী ওর দিকে চোখ রাঙাতে ওপরে তাকাতেই সামনে থেকে মাহিরাকে আসতে দেখে। সাথে সাথেই তৎপর হয়ে মেহরানকে বলে, আমি একটা কথা বলবো আপনাকে, ফোন দিচ্ছি ধরুন। বলেই ওখান থেকে সরে যায় ও। মাহিরা ওদের দুজনকে একসাথে দেখার আগেই পালায়। একটা নিরাপদ দূরত্বে গিয়ে কল করে শৈলী। এক রিং না শেষ হতেই মেহরান ধরে। বলো কি হয়েছে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? কিসের? আমি মাহিয়াকে সব জানিয়ে দিতে চাই আমাদের বিষয়ে। ওপাশ থেকে কোনো কথা না আসায় শৈলী একটু অবাক হয়। সামনে তাকিয়ে এদিক ওদিক মেহরানকে খোঁজে। ঠিক তখনই ওপাশ থেকে আওয়াজ আসে, তুমি শিওর শৈলী? একদম। আমি চাই না আমার বান্ধবী আমার মুখ থেকে শোনার আগে অন্য কোথাও থেকে শুনুক, অনেক কষ্ট পাবেও। আবার একটু নীরবতা, তারপর মেহরান বলে, ঠিক আছে, ভালো ডিসিশন নিয়েছো। আমারও মনে হয় মাহিরাকে জানানো উচিত তাকে। শি হ্যাজ দ্য রাইট টু নো বিফোর। শৈলীর মুখে হাসি ফোটে। মেহরান ওকে বুঝবে এই বিশ্বাস ছিল ওর। কিন্তু শৈলী, তুমি একাও কিছু বলতে চাও না? আমিও থাকবো, আমরা একসঙ্গে ওকে বলবো। শৈলী একটু অবাক হয়। কেন? আমি বলতে পারবো তো ভালো করে। আমি জানি তুমি পারবে শৈলী, কিন্তু তারপরে আমি থাকতে চাই। তোমার বান্ধবী আমার ছোট বোন, ওকে আমি খুব ভালো করে চিনি। ভীষণ চঞ্চল মেয়ে। তোমার কথায় বড় একটা রিয়াকশন দেবে, যেটা তোমার সামলাতে কষ্ট হতে পারে। আমাকে পাশে থাকতে দাও, ট্রাস্ট মি। শৈলী নিঃশব্দে মাথা নাড়ে। আসলেই মিরান ভুল বলেনি। মাহিরা যে একটা বড়সড় ধাক্কা খাবে এটা জানাই আছে। তবে আসলেই যদি শৈলী পরিস্থিতি সামলাতে না পারে, একা ঠিকভাবে সব না বলতে পারে, মাহি যদি ওকে ভুল বুঝে, বলবে কিভাবে ঠিক করে সব? সেই রাতের ঘটনার আধা সময় তো ও অজ্ঞানী ছিল। মেহরান থেকে শুনেছে সব, কিন্তু শোনা পর্যন্তই, নিজে তো অনুভব করেনি। মেহরান থাকুক ওর সাথে, এটাই বেস্ট ডিসিশন। ঠিক আছে, তাহলে আমরা কোথায় কথা বলবো ওর সাথে? তোমরা তো 6 তলাতেই যাচ্ছ, তাই না? ফোনটা রেখে শৈলী আবার চলে গেল মেয়েদের মাঝে। ওদের আড্ডায় আবার যোগ দিল। সারাদিনের যাত্রার ধকল আর এত সুস্বাদু ডিনারের পর সন্ধ্যা আর তার স্বামী আর টিকতে পারল না। ওনাদের ক্লান্ত লাগছে দেখে রেহানা উঠে পড়ে লেগে গেলেন তাদের নিজেদের বাসায় নিয়ে রেস্ট করাতে। সাথে সাথেই ছোটদের আড্ডার আসরও ভেঙে গেল, কারণ ইতিবিথিও যাত্রা করে ক্লান্ত। ওরা রুমে চলে যেতে আফিয়া তার মেয়েদের আর শৈলী ও নিপুণকেও বললেন শুতে চলে যেতে। রাত হয়েছে বেশ, আর কাল থেকে সব আত্মীয়রাও আসা শুরু করবে দেখে সকালেই অনেক কাজ আছে। মেয়েরাও আর দ্বিমত না করে ওপরে চলল। মেহরানের রুমে সন্ধ্যাবেলাতেই 4 জনের জন্য বিছানা পাতা হয়েছে। একটা ডাবল বেড যেহেতু, তাই ওপরে মালিহা আর নিপুণ উঠল, কারণ শৈলী আর মাহিরা আগেই বলে রেখেছিল ওরা একসাথে শোবে। সেই শর্তে ওদের স্থান হলো মাটিতে পাতা বিছানায়। ওরা এটাতেই বরং খুশি। গরমে নিচে ঘুমানোর মজাই আলাদা। নিজেরা শুতে যাওয়ার পর থেকে মাহিরা শৈলীকে নিঃশব্দে খোঁচাচ্ছে, কিন্তু শৈলী এখনো নির্বাক, শুধু চোখের ইশারায় বুঝিয়েছে সব বলবে। রাত 12:30। শৈলীর মোবাইল অন্ধকারে জ্বলে ওঠে। মেসেজ দেখেই পাশ ফিরেও আধা তন্দ্রায় নিমজ্জিত বান্ধবীর কানে ফিসফিস করে, মাহি ওঠ জলদি। ঘুমন্ত কণ্ঠের উত্তর আসে, কেন, কি হয়েছে? সারপ্রাইজ। মাহি ওঠ না। মাহিরার চোখে ঘুম কিছুটা পালায়। কোনো মতে টেনে টুনে উঠে বসে ও বিরক্তি নিয়ে শৈলীর দিকে চায়। তোর প্রবলেমটা কি বলতো? এতক্ষণ গল্প করতে চাইলাম তখন চুপ ছিলি, আর এখন যখন ঘুমটা মাত্র ধরলো তখন ওঠানোর জন্য পাগল হয়ে গেছিস। এটা কিছু হইল? শৈলী বান্ধবীর বিরক্তিতে মুচকি হাসে। ওঠ ওঠ, প্রমিস করছি, এমন সারপ্রাইজ দিব তোর সব ঘুম চলে যাবে। মাহিরার চোখ বড় হয়। কি সারপ্রাইজ? দেখিস হইল, রাত বিরাতে হার্ট অ্যাটাক করায় দিস না আবার। নিচু স্বরে তবে খিলখিলিয়ে হাসে শৈলী। দেখা যাক, এখন ও ছাড়া আস্তে কথা বল, আপু আর নিপুণ উঠে যেতে পারে। কিছুক্ষণ পরেই দুইটা অবয়বকে অন্ধকারে রুম থেকে বের হতে দেখা যায়। শৈলী মাহিরার হাত ধরে 6 তলা থেকে বের হয়ে ওপরের ছাদের দিকে পা বাড়ায়। মাহিরা ওপরে একবার তাকিয়ে অবাক হয়ে প্রশ্ন ছড়ে, দোস্ত, আমরা এত রাতে ছাদে যাচ্ছি কেন? শৈলী ঘাড় ফেরায়। চল গেলেই বুঝবি, আয়। আর কথা না বলে দুজন উঠে আসলো।
ছাদে যেয়ে প্রথমে কাউকেই দেখা গেল না। পরে ছাদের এক কোনায় রেলিংয়ের পাশে মেহরানকে ঝুঁকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচুর অবাক হলো মাহিরা, সাথে ভয়ও ঢুকলো মনে। ভাইয়া এখানে কেন? মনের প্রশ্ন মুখেই টেনে আনলো। শৈলীকে কনুই দিয়ে গুঁতো দিল। মিঠু ভাইয়া এখানে কি করছে? শৈলী সরাসরি কোনো উত্তর দেয় না, মাহিরার হাত ধরে টানে শুধু। ঢাকার রাত, মধ্য রজনী হলো রাস্তাঘাটের নিয়ন আলো আর বাড়িতে বাড়িতে ফ্লোরসেন্ট লাইটের ফুটফুটে আলো, সেটা বোঝার উপায় নেই। সেই আলোকধারায় ভেসে যাওয়া ছাদের এক প্রান্ত থেকে আরেক দিকে এলো মাহিরা আর শৈলী। অনেকটা কাছে আসতে মেহরান ওদের দিকে ফিরে ঘুরে দাঁড়ালো। দিনের বেলায় যেই মেয়ে এই ভাইয়ের ভয়ে থরথর করে কাঁপে, রাতে তার কি অবস্থা হচ্ছে তা শুধু এক আল্লাহ আর মায়েরা নিজে জানে। ভয়ে আত্মার শীতল অনুভূতি নিয়ে শৈলীর পাশে দাঁড়ায়। ভাইয়া মানে? মেহরান প্রথমে শৈলীর দিকে তাকায়, নিশ্চয়তার চাহনি দিয়ে কথা শুরু করতে বলে। শৈলীর ঠোঁট তখন একে অপরের সাথে জোড়া দেওয়া, নিজেকে ধাতস্থ করতে ব্যস্ত। গভীর এক নিঃশ্বাস নিয়েও মাহিরার সামনে দাঁড়ায়। মাহি, তোকে একটা বিষয়ে আসলে জানানো হয়নি। আমার জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে কিছুদিন আগে। মাহিরার চোখ কপালে। আয় হায়, কি বলিস? কি ঘটছে? খারাপ কিছু? তুই ঠিক আছিস তো? শৈলী মাথা উঠিয়ে সরাসরি তাকায় বান্ধবীর দিকে। মুহূর্তেই চোখ নরম হয়ে ওঠে ওর। তারপর পাশে দাঁড়ানো বিশাল দেহী পুরুষটার দিকে কৃতজ্ঞতার দৃষ্টি ছড়ে। অনেক খারাপ কিছুই ঘটতে যাচ্ছিল আমার সাথে, হয়তো ঘটেও যেত যদি তোর ভাই না থাকতো আমার পাশে। ওপর আল্লাহর রহমত, তোর ভাইকে উসিলা করে আমাকে বাঁচিয়েছেন তিনি। মাহিরা হতভম্ব হয়ে সব শুনেই চলেছে, কিচ্ছু বোঝার মতো উপায়ও খুঁজে পাচ্ছে না। শৈলীর হাত ধরে একবার হালকা ঝাঁকায়ও। শৈলু, তুই কি বলছিস বলতো? আমার মাথায় কিছু ঢুকছে না রে, আমার ভয় হচ্ছে ভীষণ। কি হয়েছে বল না? হঠাৎ পরিবেশ ভারী হয়ে কেমন এক বিষাদের ছায়া নামলো তিনজনের মাঝে। শৈলীর মুখশ্রীর রূপ বদলাতেও সময় লাগলো না। যেই চোখ জোড়ায় এতক্ষণ জল ঘোলা ছিল তা হুট করেই অশ্রুধারা গড়িয়ে পড়তে শুরু করলো। আচমকাই কান্নায় ভেঙে পড়ে শৈলী। মাহিরা সম্পূর্ণ দিশেহারা লাগতে শুরু করেছে ততক্ষণে। কি শুনতে এসেছিল, কি হচ্ছে এখন, সব গোল পাকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগের হাস্যোজ্জ্বল শৈলীর সাথে এখনের শৈলীর কোনো মিল পাচ্ছে না ও। বান্ধবীর এই অঝরে কান্না আর সহ্য হলো না। ওকে সামলানো দরকার বুঝে হাত বাড়াতে গেলে, তবে তার আগেই এক পাশ দিয়ে এক বলিষ্ঠ হাত এসে আগলে নেয় শৈলীকে। মাহিরা পুরো থমকে যায়, আপনিতেই এক পা পিছিয়ে আসে ওর। চোখ জোড়া ভয়ঙ্কর আকারে বড় করে বুঝতে চেষ্টা করলো ও যা দেখছে তা কি সত্যি নাকি রাতে জাগা স্বপ্ন মাত্র। মেহরান কোনো ইতস্তত ছাড়াই শৈলীকে নিজের ডান পাশের বুকে জায়গা দিয়ে দিয়েছে। এক হাত মাথায় আর এক হাত ওর কাঁধে পেঁচিয়ে নিয়েছে। আর শৈলীও তো সাবলীলতার সাথে চুপটি মেরে পড়ে আছে সেই বুকের মাঝে। হেঁচকির দোলা পড়ছে নিয়মিত, সেটাকেই আবার কপালে আদুরে পরশ বুলিয়ে থামানোর চেষ্টায় মেহরান। ইয়া আল্লাহ, এরা একে অপরের এত কাছে আসলো কবে, কখন, হচ্ছেটা কি আসলে? সেই রাতে স্মৃতি যে শৈলীকে আবার আক্রমণ করেছে সেটা মেহরানের বুঝতে অসুবিধে হয়নি। এই ঘটনার জন্য আগের থেকেই প্রস্তুত ছিল। মূলত এই কারণেই এখানে থাকতে চাচ্ছিল। মাহিরাকে না, বরং শৈলীকে সামলাতেই ওর পাশে দাঁড়াতে চাচ্ছিল। হঠাৎ মেহরানের চোখ যায় মাহিরার অবিশ্বাসে ভরা নয়নের দিকে। স্ত্রীর সাথে বোনের প্রতিও যে ওর একটা দায়িত্ব আছে এটাও ভুলে যায়নি। মেয়েটা নিশ্চিত এই মুহূর্তে ভীষণ রকমের শকড এসব দেখে। কিছু ভুল বুঝে ফেলার আগে ওকে থামাতে হবে ভেবে নিচে শৈলীর কানের কাছে মুখ নিল মেহরান। শৈলী, মাহিরা। এই একটা শব্দই যথেষ্ট ছিল শৈলীকে ধাতস্থ করার জন্য। কান্না আগেই থেমেছিল, যাও একটু ফোপাচ্ছিল, তা থেকেও সামলে নিল নিজেকে। চোখ থেকে পানি মুছে একদম সোজা হয়ে দাঁড়ালো। মাহিরা অপলক একবার নিজের ভাইয়ের দিকে চাইছে তো একবার বান্ধবীর দিকে। কি বলবে বা কোন ধরনের প্রশ্ন করলে ঠিক উত্তর পাওয়া যাবে তা বুঝতে পারছে না। তবে ওর এই দোনমনো ভাবটা তখনই দূর করতে উদ্যত হয় শৈলী। সরি মাহি, আমি মাঝপথেই নিজের খেই হারিয়ে ফেলেছিলাম। আসলে স্মৃতিটা এতটাই ভয়ঙ্কর যে আমার জানা নেই আমি কখনো সেটা ভুলতে পারবো কিনা। মাহিরা এবার অধৈর্য হয়। বলবি তো কি হয়েছে? আমাদের পিকনিকের রাতে আমার সাথে অনেক ভয়ঙ্কর এক কাণ্ড ঘটেছিল। শৈলী তারপর একে একে সব ঘটনা শোনায়।
লাবণ্য রোদের রুম থেকে নিয়ে বের হওয়া থেকে ছেলেদের রেস্ট হাউস যাওয়া, শৈলীকে বাকি বান্ধবীদের থেকে আলাদা করে ফেলা, তারপর ছলনার জালে ফেলে রুমে বন্দি করা, সব কিছু বলে। এইটুকু শুনে অস্ফুট চিৎকার বের হয় মাহিরার মুখ থেকে। নিজের প্রাণের প্রিয় বান্ধবীর সাথে এত কিছু ঘটে গিয়েছে শুনে ওর পৃথিবী থমকে যায় মুহূর্তের জন্য। লাবণ্য রগে রগে শয়তানি ঘোরে সেটা আমার জানা আছে। ও একটা বদমাস মেয়ে, রিকের বিশাল বড় চামচিও। আমি নিশ্চিত তোর সাথে ওই ঘটনার পেছনে রিকের হাত আছেই আছে। কিন্তু লাবণ্যকে তো আমি ছাড়বো না। আমার বান্ধবীর দিকে হাত বাড়ানোর সাহস পাইল কিভাবে ও? একদিন ক্যাম্পাসে ওকে ধরি আমি, তারপর দেখ কি হয় ওর সাথে। আচ্ছা, তোকে বন্দি করার পর কি করলো?